আমরা যদি পৃথিবীর সাংস্কৃতিক এবং রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পৃথিবীর যে সভ্যতাগুলি আছে সেইগুলিকে স্টাডি করতে হবে। যে সভ্যতাগুলি প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে সেই সভ্যতাগুলি খেয়াল করবেন নদী কেন্দ্রিক, নদীর অববাহিকায় গড়ে উঠেছে। যে প্রথম সভ্যতা ছিল সেটা ছিল মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতার ভিতরেই আরেকটি সভ্যতা গড়ে উঠেছিল, সেটা হচ্ছে বেবিলনীয় সভ্যতা। এইটা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। আবার এর পাশাপাশি আরেকটি সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। আর একটু যদি আমরা পশ্চিমের দিকে যাই, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা এবং গ্রিক সভ্যতা। আর এশিয়ার মধ্যে যে দুইটি সভ্যতা ছিল, বেবিলনীয় সভ্যতা ছাড়া, এর মধ্যে একটি হচ্ছে সিন্ধু সভ্যতা আর একটি হচ্ছে চৈনিক সভ্যতা। এই সভ্যতাগুলি পরস্পরকে কাউন্টার দিয়ে যে অর্থনীতি এবং রাজনৈতিক বিকাশ ঘটেছে সেটা নিয়েই আজকে আমি কথা বলব। সভ্যতায় যে ধারণাটি গড়ে উঠেছে সেখানে বিজ্ঞান, দর্শন এবং এই সমস্ত বিষয় চর্চা হয়েছে। মিশরীয় সভ্যতায় সাহিত্য চর্চা হয়েছে। চৈনিক সভ্যতায় পরীক্ষার যে প্রথা সেটা আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতাও একটি জ্ঞান ভিত্তিক সভ্যতা। আবার মেসোপটেমিয়ার যে সভ্যতা আছে সেখানেও বিভিন্ন জ্ঞান, তারাই প্রথমে কিলোক আকারে লেখার আবিষ্কার করেছে এবং সেখান থেকে ভাষার উৎপত্তি হয়েছে। এই সভ্যতাতেও জ্ঞান বিজ্ঞান প্রসারিত হয়েছে। এখন দেখেন এই সভ্যতাগুলি সমান্তরালে তারা বিকশিত হয়েছে। তাদের আদি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনা ছিল সামন্ততান্ত্রিক, অর্থাৎ সামন্ত অর্থাৎ সম্রাট ছিল সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং জনগণ তার সার্বভৌমত্ব সম্রাটের উপর ন্যস্ত করেছিল। এইখানে বেবিলনীয় যে সভ্যতা আছে সেই সভ্যতায় এসে আমরা দেখতে পাই সেখানে আল্লাহর সার্বভৌমত্বর বিষয়ক কথাবার্তা বলা হয়েছে, অর্থাৎ সার্বভৌমত্ব মানুষের কাছ থেকে চলে গেছে আকাশে বা সৃষ্টিকর্তার কাছে। এই দুইটা ধারণার উপর ভিত্তি করে এই সভ্যতাগুলি বিকশিত হয়েছে। বিকশিত হওয়ার পরে একটা পর্যায়ে এসে একটা ঘটনা ঘটেছে। সপ্তম শতকে আরব উপদ্বীপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন এবং তিনি একটি ধ্যান ধারণা দিয়েছেন যে পৃথিবীতে সকল মানুষ সমান এবং এই মানুষের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তিনি প্রথম উচ্চারণ করেছেন ন্যায় এবং সাম্যের বাণী এবং সার্বভৌম ক্ষমতা দিয়েছেন আল্লাহকে, মহান সৃষ্টিকর্তাকে, এবং তিনি বলেছেন যে মহান সৃষ্টিকর্তার যে আইন সেইটাই হবে মানব জাতির জন্য
কল্যাণ করায়। তাহলে আমরা দেখতে পাই যে প্রথম মানুষের মধ্যে ন্যায় এবং সাম্যের ধারণা প্রতিষ্ঠিত করেছেন ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে 1789 খ্রিস্টাব্দে ফরাসি দেশে জনগণ হঠাৎ করে ক্ষেপে যায় সেইখানকার সম্রাটের বিরুদ্ধে, এবং সেইখানে জনগণ দাবি করেছে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব অথবা মৃত্যু। এই দাবির উপর ভিত্তি করে সেই দেশের জনগণ শত বছরের বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে বাস্তিল দুর্গের পতন ঘটায়। সেটা ঘটেছে কখন? অন্ততপক্ষে ইসলাম আসার 1000 বছর পরে। এই যে জনগণের যে ধারণা, এই ধারণার উপর ভিত্তি করে পরবর্তীতে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, এখন আমি যে বিষয়টা বলতে চাই, ওই যে ফরাসি বিপ্লবের যে ধারণা, সেই ধারণা আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগ পুঁজিবাদী অর্থনীতি এবং ব্যবসায়ী শ্রেণীটা একটা চৈতন্য এর মধ্যে ধারণ করেছে, সেটা আধুনিক পশ্চিমা বিশ্ব ব্যবস্থা। আর একটা ধারণা প্রস্তুত হয়েছে যে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থা কায়েম এবং সেখানে ন্যায় এবং সাম্যের ব্যবস্থা, সেটাকে আমরা বলে থাকি সমাজতন্ত্র। তাহলে পৃথিবীতে কয়টা অর্থনীতি হইল? 3টা অর্থনীতি হইল। একটা হচ্ছে ইসলামী অর্থনীতি, একটা হচ্ছে পশ্চিমা পুঁজিবাদী অর্থনীতি, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। যেহেতু অর্থনীতি 3টা হয়েছে, তাহলে সংস্কৃতিও 3টা হয়েছে। একটা হচ্ছে ইসলামী সংস্কৃতি, একটা হচ্ছে পশ্চিমা পুঁজিবাদী সংস্কৃতি, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক সংস্কৃতি। এখন দেখেন যে অন্যান্য যে সভ্যতার যে বিষয়গুলি, তারা এই 3টা সংস্কৃতি এবং অর্থনীতির মধ্যে বিলীন হয়ে গেছে। আমরা যে সভ্যতাগুলির কথা আগে বলছি, প্রত্যেকটা সভ্যতায় 3টা সংস্কৃতি এবং অর্থনীতির মধ্যে বিলীন হয়ে গেছে। এবং এই যে পশ্চিমা যে পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি বা সংস্কৃতি, এইগুলি পরস্পরকে কাউন্টার দিয়ে তারা বিকশিত হচ্ছে। এই জন্যই পৃথিবীতে ইসলাম একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই পশ্চিমারা তাদের একমাত্র কাউন্টার যেহেতু ইসলামী অর্থনীতি এবং সংস্কৃতি, এই জন্য ইসলামকে তারা দমন করার জন্য সবসময় সচেষ্ট থাকে। এই হচ্ছে আমাদের বর্তমান বিশ্বের রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিশ্লেষণ।